আমি তো ভালোবাসি তোকে। পর্ব ৫ লাফামিতে সালমা চৌধুরী। আবির মায়ের উদ্দেশ্যে ঠান্ডা স্বরে বলে উঠল, এর উল্টোটাও হতে পারে। যেমন, তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল, আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টায় ভ্যাবাচ্যাকা খেলেন মালিহা খান। আবির পুনরায় শান্ত অথচ কড়া করে বলে উঠল, কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে চেয়ে নেব, আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নেব। এই কথা কোনো উত্তর বা না দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, তানভীর, মেঘ এখনো খায়নি, একটু ডেকে নিয়ে আসবি? এখন খাবে কিনা? তানভীর ঠিক আছে বলে উপরে উঠে গেল। আবিরও নিজের রুমে গেল। ৫ মিনিটে ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে। এতক্ষণে মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে। খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো শার্ট, টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটাকে দেখে হৃৎস্পন্দন বাড়তে থাকলো মেঘের। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভিতরে কিছু একটা হচ্ছে, কিন্তু বোধগম্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাঁকাশে হাত রাখলো মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। আবির চেয়ার টেনে বসার শব্দে ভোর কাটলো মেঘের। সবেগে হাত নামিয়ে আনলো বুক থেকে। আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে। মেঘের ছোট্ট বুকটা অনর্গলত কেঁপেই যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর হৃৎপিণ্ডে লাফালাফিতে সে বিতৃষ্ট। দিশেমো অবস্থা অষ্টাদীর। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে, কিন্তু পারছি না। মনে হয় পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিহা খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন। কিরে, কি হলো তোর? দ্বিতীয়বার ঘুর কাটলো মেঘে। তৎক্ষণাৎ স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না। এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করল, কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ধদ্ধ করে অর্ধেক গ্লাস পানি নিমিষেই শেষ করে ফেলল। আবির আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে দেখার প্রয়োজন মনে করল না সে। এই জগতে সবকিছু তার আগ্রহ দৃষ্টি করতে অক্ষম। আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করল মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল আবিরের দিকে। কালো টি শার্টে মুখটা মায়াবীর মতো লাগছিল। এলোমেলো চুল, হাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের ওপর ক্রাশ খেল অষ্টাতে। কে বলতে পারে ২ দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতি ছিল না মেঘের মন মস্তিষ্ক জুড়ে। হঠাৎ মনে পড়লেও ও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটা মনে হতো, আর রাগে কটমট মেঘ। তার আজ বিকেল থেকে যতবার আবিরকে দেখেছে ততবার মেঘের শীর্ণ বক্ষ ধরফরিয়ে উঠেছে। ছোটবেলায় যে ভয়টা ভাইয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জুমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এটার দৃষ্টিতে সূচালো কিংবা ধারালো অস্ত্র আছে, যা কিশোরীর বক্ষপিঞ্জর এক ফোঁড়ায় উফো করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে হাবিজাবি চিন্তা করছিল মেঘ। আবির চোখ তুলে তাকাতেই মেঘের মনোযোগ ঘুরে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মানে হচ্ছে ফালা করে দিচ্ছে মেঘের হৃৎপিণ্ডটা। দৃষ্টি সংযত সংযত করে চিবুক নামিয়ে নিল গলায়। সহসা মুখ বিবর চুপসে গেছে আমসত্ত্বের ন্যায়। দ্বিতীয়বার আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টাদী। এরই মধ্যে মালিহা খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন, তোর নতুন কোম্পানিটা কি না খুললে হয় না? তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না। কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস? তোর বাবা তোকে অনেক ভালোবাসে। শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো, ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতে পারে না। নিজের স্বপ্ন, ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলে। এটা অস্বাভাবিক কিছু না। যদি বাবার স্বপ্ন বা ইচ্ছে হাল প্রতিটা ছেলে ধরতো তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না। আমাকেও দেশ ছেড়ে এত বছর বাহিরে পড়ে থাকতে হতো না। আব্বু নিজেই কোম্পানি শুরু করেছিল। উনি যদি ওনার বাবার ইচ্ছেকে প্রাধান্য দিতেন তাহলে আজ এতদূর পৌঁছাতেন না। তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিব। আমার স্বপ্ন একান্তই আমার। আমি দুদিকেই সামলাবো। তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজের শরীর খারাপ করো না।
মালিহা খান নিশ্চিন্তিত স্বরে বলে গিয়ে, এত চাপ আর দৌড়াদৌড়ি তো নিজের অসুস্থ হয়ে করবি বাবা। আবির গম্ভীর সুরে বলে উঠল, তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না। তানভীর মাঝখান থেকে বলে উঠল, ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে বড় আম্মু, তুমি রিল্যাক্সে থাকতে পারো। মেঘ এতক্ষণ নীরবে খেলেও এই কথা শোনা মাত্র দেহ কম্পিত হয়। আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে। আবির তৎক্ষণাৎ ঘাড় বেয়ে তাকালো তানভীরের দিকে। অমনি মোটা চুপসে গেল তানভীরের। কণ্ঠ করুণ স্বরে বলে উঠল, সরি ভাই। পিনপতন নীরবতা খাবার টেবিলে। কেউ কোনো কথা বলছে না। মেঘের মনটা সাহসে খারাপ হয়ে গেল। তানভীর আবিরের একনিষ্ঠ ভক্ত। এক কথায় দুজনের বেস্ট ফ্রেন্ড। আবির গম্ভীর স্বভাবে, রাগী, কম কথা বলে, কিন্তু দিন শেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানভীরকেই শেয়ার করে এসেছে এত বছর। এমনকি একমনে আবিরের থেকে বেশি তানভীরকে ভালোবাসে আবির। আবির যদি বলে সারারাত একবার দাগিয়ে থাকবি, তানভীর তাই করবে। অবশ্য করবেই না কেন, সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানভীরের। পড়াশোনাতে তার বিশেষ আগ্রহ ছিল না। দৌড়া আব্বু এবং আব্বুকেও বলেছে কতবার, তাদের করা নিষেধ জবাব, রাজনীতি আমাদের পছন্দ না, এবারেই কেউ রাজনীতি করবে না। একদিন বাধ্য হয়ে ভাইকে কল করেছে তানভীর। ভালো মন্দ কথা শেষ করে তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। আবার সাবলীল ভঙ্গিতে উত্তর দিয়েছে ও সেদিন, রাজনীতি করতে চাস তাই তো? পান্ডি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলেছে। আবির, তুই রাজনীতি কর, সমস্যা নাই, কিন্তু বিষয়ে কিছু বিষয় মাথায় রাখবি। বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজ না। একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে তোকে। দয়ের মতো নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে। পাঁচ জটটা স্বভাব যেন না হয়। তানভীর ভয়ে ভয়ে বলল, বড় আব্বু আর আব্বু তো রাজি হচ্ছে না। আবির হেসে উত্তম ছিল, ওইসব আমি সামলে নেব। তুই আমায় কথা দে, তুই তোর জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যার সাথে আমায় শেয়ার করবি। সেদিন খুশিকে তানভীরের চোখ টলমল করছিল। আবির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা। সেদিনই ভাইকে কথা দিয়েছে সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠ ভাবে রাজনীতি করবে। এরপর থেকে রাজনীতি সম্পর্কিত ঝামেলা আছে, কি করা দরকার, কোনটা বললে ভালো হবে, সবই ভাইয়ের সাথে সিদ্ধান্ত করে নিয়েছে তানভীর। আজ সে ছাত্রলীগের সহসভাপতি। সবটুকু ক্রেডিট আবিরের। আগামীতে মেয়র নির্বাচনের পর নতুন করে সমবেত করা হবে, তাই তানভীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি পেতে পারে। তানভীরের রাজনীতির জন্য বাবা চাচা আবিরের কথা কাটাকাটি সেই শুরু থেকে, কিন্তু আবিরের এক কথা, তানভীর রাজনীতিই করবে। আজ সন্ধ্যায়ও বাবা চাচার মুখের উপর বলেছিল তানভীর কোনো প্রকার বাধা যেন না দেওয়া হয়। তানভীরের জীবনে আবির কাছে নেই, যার ছায়া তানভীরের অবস্থান। ভাই ছাড়া তানভীর অসহায়। খাওয়া শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। তানভীরও চলে গেছে, কিন্তু বসে আছে মেঘ। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল। ভেবেছিল ভাইয়ের আগে খেয়ে পালাবে, কিন্তু তার হইল কই, আবিরের জীবনে কেউ আছে। এই কথাটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে অষ্টা দিয়ে। ভাতের প্লেটে আঙুল ঘোরাচ্ছে আর ভাবছে, আমার ছোট্ট মনটা এভাবে ভেঙে গেল, প্রেমে পড়ার আগে ব্রেকআপ হয়ে গেল। ছি। তৎক্ষণাৎ নিজেই সান্ত্বনা দিচ্ছে, থাক মন খারাপ করিস না, ছেলেটা ভালো না। মনে নেই তোকে ছোটবেলায় মেয়ে ছিল, আজ তো হিটলার। তোর জীবনে রাজপুত্র আসবে, যার জীবনে রাজ করবি শুধু তুই। মালিহা খান মেঘের হাতে পুনরায় ধাক্কা দিয়ে বলল, থাক তোর আর খেতে হবে না। এত হুঁশ করে ফিরে মেঘের। মেঘ কিছু বলার আগেই খাবারের প্লেট সামনে থেকে সরিয়ে নিয়ে জানানি, বড় আম্মার এসব কর্মকাণ্ডে আহাম্মক কোণে যায় মেঘ। মালিহা খান বলে ওঠেন, এভাবে 14 ঘন্টা হাত নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার। মেঘেরও খাবার খাওয়ার মতো ইচ্ছা নেই, আর সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত। হাতটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে। মালিহা খান মেঘকে ডেকে আবার বললেন, তোর কি পেট ভরেছে নাকি নতুন করে খাবার দিব তোকে? আর খাবো না, এটুকু বলে রুমে চলে আসে মেঘ। করতেও ইচ্ছে করছে না মেয়েটার, চুপচাপ বসে আছে। চোখ বন্ধ করতে ভেসে উঠল আবিরের হাসি। বাইকেনের ছাদ যখন হাসি মুখে বলেছিল, কথাগুলো তার কানে ভেসে আসছে। কি সুন্দর করে কথা বলে মানুষটা, তাকানোর ধরন, রাগলে কুচকানোর ঘন বুবু, সবই যেন চোখের সামনে ভাসছে মেঘে। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ, বুক ভেঙে আসে কষ্টে। এই লোক আমার ভাবনায় কেন আসছে বারবার? এই লোক
তো অন্য কারো, এই বলে অভিমানে নিয়ে পড়ে মেঘ। আজ শুক্রবার সকালে বাড়িতে হইচই শুরু হয়ে গিয়েছে। নিম, আদি আর মেঘ দুষ্টামির আড্ডায় মাতিয়ে তুলেছে ড্রয়িং বোর্ড। তিন ঝা রান্নায় ব্যস্ত। আবির বাড়ি ফিরেছে বলে আবিরের দুই মামা, খালা, চাচা তাদের বাচ্চারা দেখতে আসবে। নিম আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ। বেশিরভাগ মানুষই চাকরিজীবী, যার ফলে শুক্রবার ছাড়া কারোর সময় নেই। ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে। যখন যা আছে উনি ছুটছেন আনার জন্য। তানভীর সকাল থেকে কোনো খোঁজ নেই। সকালে নাস্তা করে বেরিয়েছে, পারাক্কির অফিসে কাজ আছে, বিকালে ফিরবে বলে চলে গেছে। এর জন্য মিহির কোনো ভয় ডর নেই। আপন মানে আড্ডায় মগ্ন মেয়েটা। হঠাৎ হঠাৎ ওপরে করিডোর থেকে আবিরের ডাক এলো, আম্মু একটু কফি দিতে পারবে?" এই বলে রুমে চলে গেল কুমুরা। উত্তর শোনারও প্রয়োজন মনে করেনি সে। মালিহা খান কফি করে মেয়েকে ডাক দিল, "কফিটা আবিরকে দিয়ে আয় তো মা।" তৎক্ষণাৎ মেঘে মনে পড়ে গেল গত রাতের কথা। সহসা বলে উঠল, "আমি কেন, মেমে দিয়ে আসো।" মালিহা খান কিছুটা বিরক্তি নিয়ে বলল, "ওরা নিলে ফেলে দেবে, তখন আরেক নতুনটা করবে। বাড়িতে একটু পর মেহমান আসবে, যা না মা।" মেঘ আর কথা না বাড়িয়ে ধীর পায়ে হাঁটতে থাকে। আবিরের দরজা পর্যন্ত আসলো। গলা শুকিয়ে যাচ্ছে মেঘের। বুকের ভেতরে ধুকধুকটা বেড়ে যাচ্ছে। হাত পা কাঁপছে। আস্তে আস্তে দরজায় টোকা দিল মেঘ। আবির, দরজা খোলা আছে। কাঁপা কাঁপা হাতে দরজায় ধাক্কা দিল মেঘ। আবির ল্যাপটপে কি যেন করছে। তাকেও দেখলো না কে এসেছে। আবির, এখানে রেখে যা। মেঘ হাঁটতে পারছে না। হাত আরো বেশি বেশি কাঁপছে এখন। পায়ে একটুকু জোর পাচ্ছে না। ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আবির ল্যাপটপ টেবিলে রেখে মেঘের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে। মেঘের সেদিকে কোনো মনোযোগ নেই। তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক। বডি স্পিরিট তীব্র প্রাণে ফুসকে মেঘের। তার থেকে ১ ফুট দূরত্বে দাঁড়িয়ে আছে আবির। আচমকা এইভাবে এসে দাঁড়ানো একটু ভাবাচাকা খেলার মেয়েটা। মেঘ এত ঘুরে গেল নিজের ওপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে। সবেগে দুরুহস্তে মেঘের কনুই চেপে ধরল আবির। কণ্ঠে বলল, "এদিকে তাকা।" অনুচ্ছেদ সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ। চিবুক নেমে গলা আটকালো। সারা শরীর কাঁপছে। শীতল স্বরে হুমকিতে কানের রুটির গরম হয়ে যাচ্ছে সাথে সাথে। আবিরের শরীরে আর তীব্র বডি স্পিরিট তীব্র বন্ধ তার নাকে লাগছে। আবির পুরো কণ্ঠে বলল, "কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম, কথা কানে যায় না?" এটুকু বলেই মেঘের হেলে দুলে পড়ে যেতে নেয়। টালমাটাল হয়ে বাহু সোজা করে দাঁড়িয়ে দিল আবির। জ্ঞান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ। আবির চাউনিতে তীক্ষ্ণ গম্ভীর চোখ দেখে বলল, "তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস? অবশ্য বুঝবেই বা না কেন? খাবারের প্লেটে আঙুল ঘুরালে কি আর শরীরে খুশি ঠকবে?" প্রথমে গম্ভীর কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল। মেঘ ঘামছে। কি করবে এই লোক? কি করে বুঝলো এই লোকটাকে, যাকে দেখলে অষ্টাদির সব ক্ষেত্রে নিমিষেই মিলিয়ে যায়? কোথায় গেল? যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত ধ্যান জ্ঞান নির্বিশেষ। আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল, "যেতে পারবি নাকি দিয়ে আসবো?" নিজেকে সামলে মেঘ বলল, "পারবো।" তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ। আবির তাকিয়ে আছে অষ্টাদীর হাঁটার বানে। মেঘ কোনোরকম নিজের রুম পর্যন্ত এসেছে। এক দৌড়ে এসে খাটে শুয়েছে। মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। এক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না সে। সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায়। 11টার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে। বাড়িঘর ভরে গেছে আত্মীয়-স্বজনে। নীল আদি গোসল করে সেজেগুজে গল্প করছে সবার সাথে। আবির একেবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে। টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকেও অনেক বেশি সুন্দর লাগছে ছেলেটাকে। সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে। মেঘের দেহ এখনো বিছানায় লেপ্টে আছে। বোনকে খুঁজতে মেঘ উপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে। ডাকতে ডাকতে মেঘের ঘুম ভাঙে। মিত, "আপু, ও আপু, উঠো, এখনো ঘুমাচ্ছ কেন? বাড়িতে মেহমান চলে আসছে। আজান পড়ে গেছে। অনেকক্ষণ আগে। উঠো, নামাজ করে রেডি হও। উম, আম্মু পাঠাইছে তোমায় ডাকতে।" কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফেলে। পাশের দেয়ালে টানানো ঘড়িটার দিকে তাকায়। 15টা বাজে। তৎক্ষণাৎ শোয়া থেকে উঠে বসে। আবিরকে কফি দিতে গেছিল।
৮টা ৩০ কিংবা ৯টার মধ্যে। ৪ ঘন্টার ওপরে তার জ্ঞান ছিল না। ৫ মিনিট বসে তারপর বুক ফুলে চলে যায়। নামাজ পড়ে আবির দেয়া একটা জামা পরে নিল মেঘ। বেগুনি রঙের গাউন, মোটামুটি গর্জিয়াস। চুলগুলো খোপা করে নিল। এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে। মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের রঙের লিপস্টিক দিল হালকা করে। রুম থেকে বের হলো প্রায় ৩টার দিকে। মামা খালারা সবাই খেতে বসেছে। ছোটদের খাওয়া শেষ। রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে। বাড়িতে এত হই হুল্লোড়ের শব্দে মাথা ধরে ফেলেছে মেঘের। নজর পড়ে সোফার দিকে। আবিরকে ঘেরাও করে বসে আছে সবগুলো মামাতো খালাতো ভাই বোনেরা। তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন, মালা আপুর দিকে। মালা আপু অনার্স ৩য় বর্ষে পড়তেছে। এক নয়, আমির ভাইয়ের মামাতো বোন। মালা আপুর একটা বড় আপু আছে, উনি মাইশা। ওনার পড়াশোনা শেষ, জব করতেছেন এখন। দুই বোনে এসেছে, কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আমির ভাইয়ার দিকে এমন ভাবে তাকিয়েছে যেন চোখ দিয়ে কি দেখাবে আবির ভাইকে। বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়ে গেছে। তৎক্ষণাৎ মনে করে গেল রাতের কথা। তানভীর ভাইয়া তো বলতেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে। মালা আপুই কি সেই কেউটা? ভাবতেই বুকে ধরে উঠল কষ্টে। আমিরের সমবয়সী একটা ভাইয়া আছে, নাম সাকিব। উনি আবির ভাইয়ার দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে। আরো কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করছে। বিদেশ কেমন লাগে, পড়াশোনা কেমন, কিভাবে থাকতে হয় ওই সব। মেঘ ধীর স্বস্তিতে পায়ে সিঁড়ি দিয়ে নামছে। আবির এক কয়ক তাকায় সেদিকে, পুনরায় ভাইদের কথা মনোযোগ দেয়। মেঘকে দেখে বিচারজন ডাকা শুরু করে, এই মেঘ কেমন আছিস, এদিকে আয়। নীল ছুটে আসে মেঘকে দেখে, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। নজর না লাগুক কারো। মেঘ মুচকি হাসলো। নীল মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো। সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি করে আবির ভাইয়ার দিকে। ওপর থেকে সে শুধু মালা আপুর নজরটায় রেখেছে। এখন সে আবিরকে দেখছে। নীল পাঞ্জাবি পাঞ্জাবি সাদা প্যান্ট, মাথায় টুপি, আহা কত মায়াবী লাগছে। আবিরের হাস্যজ্জ্বল মুখটা দেখে প্রেমক হয়ে গেছে মেয়ে। যত যত দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলা ব্যস্ত হলো। বড়দের খাওয়া শেষ। মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে কুশীগল্প করতে লাগলো। খালামণিদের অনেকদিন পর দেখছে। আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো, কিন্তু কাইন্দের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে যাওয়া ছেড়েই দিয়েছে। তাই মামি আর খালাদের সাথে দেখাও হয় না। মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসেন, এটা সেটা নিয়ে আসে। সারাদিন ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থাকার জন্য বলেছে সবাই, কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানেই কয়েক ঘন্টা। বিদায়বেলা মালা আপুর আচরণে মাথা রক্ত উঠে যায় মেঘের। ভালো তো বললেই তো হয়, বেড়াতে যাবে, গায়ে ঢলে পড়ার কি আছে, আশ্চর্য। মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে হয়তো ওপরে করে দিত এই মেয়ে। রাগে ফুসাতে ফুসাতে মেঘ নিজের রুমে চলে যায়। মেহমানদের বিদায় দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে গড়ে কোথায় যেন। মাঝখানে তানভীর একবার এসেছিল, সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে। পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার। মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো, কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না। অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার। আমি তো ভালোবাসি তোকে, করব ছয়, এখনিতে সারোয়া চৌধুরী। মেঘ বরাবরই খুব অভিমানী, অল্পতেই কান্না বলে দেয়। রাত 10টা বেজে গেছে, এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা। সারাদিন খাওয়া নেই। তড়িঘড়ি করে তানভীর বাড়িতে ঢুকে এসেই মাকে জিজ্ঞেস করে, মেয়ে খেয়েছে? হালিমা খান সহসা উত্তর দিলেন, সন্ধ্যার পর থেকে এত ডাকছি, দরজাই তো খুলছে না। তানভীর আর কথা বাড়ালো না। তড়িঘড়ি তড়িগতিতে ছুটে গেল বোনের দরজার সামনে। প্রথমে আস্তে করে ডাকলো, মেঘের সাড়া নেই। আচমকা চোয়াল শক্ত হয়ে এক প্রকার চিৎকার দিলে, মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শুনি আছে বলে দিলাম। মেঘ শোয়া থেকে এক লাফে উঠে বসবে। কয়েক সেকেন্ড সে দৌড়ে গিয়ে দরজাটা খুলল। চোখ তুলে তাকানোর সাহস নেই ভাইয়ের দিকে। আজ পর্যন্ত তানভীর মেঘের গায়ে হাত তুলেনি, শুধু ধমকই দেয়। কিন্তু ভাইকে এক বিন্দুও বিশ্বাস করে না মেঘ। কখন আবির ভাইয়ের মর্গ নাকে মেখে মারবে থাপ্পড়, বিশ্বাস নেই। দরজা খুলতেই নরম এক স্বর তানভীর বলল, খেতে যা। মেঘ তানভীরের এত নরম স্বর কোনোদিন শুনেনি। ভাবতেই পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলছে। তানভীর, খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস, তোকে একটা ফেসবুক আইডি খুলে দেব।
তানভীরের এমন কথায় মেঘ আহাম্মক বনে গেল। তানভীর ভাই বরাবরই এইরকম। নিজেই ঝগড়া করবে, তারপর নিজেই আদর করবে। এটা সেটা কিনে আনবে মেঘের জন্য। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এত নরম স্বর কখনো শুনিনি এর আগে। নিমেষেই মনটা খুশিতে ভরে গেল মেঘের। খাবার টেবিলে আপন মনে খাচ্ছে মেয়ে। আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে। একটু একটু করেই সব চেক করছে। কিন্তু রাগে ফুসফুস করছেন মেঘের আম্মু হালিমা খান। হালিমা খান, সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম, বের হলি না কেন? ঠিকই ভাইয়ের ভয়ে বের হয়ে আসছিস। আমাকে এত কষ্ট দিস কেন? তোকে কি বলে কে কি বলে 2 দিন পর পর না খেয়ে শুয়ে থাকিস। কিন্তু কিছুদিন পর অ্যাডমিশন। না খেলে পড়বি কিভাবে? আর না করলে ভর্তি হবি কিভাবে? তুইও তোর ভাইয়ের মতো হচ্ছিস। সে সারাদিন ভন্ডের মতো টু টু করে, আর তুইও এখন তার ভাব নিচ্ছিস। খেয়ে না খেয়ে রুমে পড়ে থাকিস। আর শুন, মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না। এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না। এইটুকু বলতেই চোখ পড়ে ড্রয়িং রুমে দাঁড়ানো আবিরের দিকে। আবিরের চাউনিতে পরিষ্কার হৃষ্টতা। শ্যামবর্ণের মুখমণ্ডল কালো দেখাচ্ছে। কড়া কণ্ঠে মামুনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? পুরুষালী কণ্ঠে আঁতকে উঠে মেঘ। হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল, খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, কি করবো কি নিয়ে? আবির পূর্বের অভিব্যক্ত বজায় রেখে উত্তর দিল, ওকে কিছু বলো না। কাল থেকে মেঘ টাইম টু টাইম ভাবে। একটু এদিক সেদিক হলে আমি দেখব। আবিরের কোথায় খুশি হয়ে গেল হালিমা খান। কিন্তু মেয়ে খুশি হবে নাকি ভয় পাবে বুঝে উঠতে পারল না। এত বছরে অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে তানভীর এসে থমকে বা বুঝিয়ে খাওয়াতো। এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরো একজন। দুইজন মিলে মেয়েকে শাসন করবে। ভাবতেই মেঘের বুক কেঁপে ওঠে, আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘে। আবির ভাইয়ের মূল্যবান সময়ের মধ্যে 5 মিনিট সময় যে সে মেঘকে নিয়ে ভাববে, এতেই খুশি খুশি লাগছে মেঘে। তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানভীর ভাইয়া বলেছে ফেসবুক আইডি খুলে দিবে। তাড়াতাড়ি গিয়ে রুমের দিকে ছুটল মেঘ। রুম থেকে ফোন নিয়ে ছুটে গেল তানভীর ভাইয়ার রুমের দিকে। কিন্তু তানভীর ভাইয়া রোয়নি। কিছুক্ষণ পর অপেক্ষা করলো, কিন্তু কোথাও নেই। মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে, হঠাৎ শুনতে পেল তানভীরের কণ্ঠ। কিন্তু কোথায় আছে? মেঘ বাধ্য হয়ে জোরে ডাক দিল, ভাইয়া। তানভীর পাশের রুম থেকে উত্তর দিল, আমি আবির ভাইয়ার রুমে আছি, আয়। আবির ভাই নামটা শুনে মেঘের বুকে হু হু করে উঠে চিন্তায়। নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো। তারপর গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ালো। তানভীর, ভেতরে আয়। মেঘ, মোবাইলটা দিয়ে যাই, তুমি কাজ করো। তানভীর, আরে ভেতরে আয়, বস তুই, তোকেও লাগবে। মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো। আবির নেই রুমে, ওয়াশরুমে গেছে মনে হয়। তানভীর ফোন নিয়ে কি যেন করছে। তখনই ওয়াশরুম থেকে বের হয় আবির। মেঘের দৃষ্টি পড়ে সেদিকে। একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার। ভেজা চুলগুলো থেকে টপ টপ পানি করছে। শরীরের টি শার্টটা অনেকটাই ভিজিয়েছে। মেঘ টেনে হিচড়ে দৃষ্টি নামিয়ে আনলো। মনে মনে ভাবছে, একটা মানুষ এত কিউট হয় কিভাবে? যদি পারতাম আমার টেবিলের উপর সাজিয়ে রাখতাম, সারাদিন পড়তাম আর দেখতাম, তাহলে আমার মন কখনোই খারাপ হতো না। মুখটা ফর্সা নয়, শ্যামলা গায়ের রং, কিন্তু দেখতে মারাত্মক সুন্দর। সবচেয়ে মারাত্মক ওনার লোক, ওনার স্টাইল, থাকানোর স্টাইল। উফ, যতবার দেখেছি নতুন করে কাশ খাচ্ছে। আবির ভাই খাটের ওপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছে। তানভীর ভাইয়া মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানভীর ভাইয়ের ফোনে কল আসে। দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলে শুরু করে। অমনি মেঘের ফোনটা আবিরের হাতে দিয়ে বলে, ভাইয়া তুমি ওর অ্যাকাউন্টটা খুলে দাও, আমার গুরুত্বপূর্ণ কল আসছে। এই বলে মোবাইল রেখে রুম থেকে বের হয়ে চলে গেলে। মেঘ বসে আছে চুপচাপ, মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না। বুকটা এখনো দুকদুক করছে। আবির মেঘের মোবাইল নিয়ে নিজের মতো করে একটা অ্যাকাউন্ট করছে। জন্ম তারিখ, সাল, নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছেন না উনি। সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিল মেঘের দিকে। তখনই রুমে ঢুকলো তানভীর। সাহসা বলে উঠল, শেষ। এই বলে ফোনটা নিজের হাতে নিল। ফেসবুকে ঢুকে তানভীর আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো। আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দেই, অ্যাকসেপ্ট করো নাকি?
আবির গম্ভীর কণ্ঠে বলল, আমায় রিকোয়েস্ট শুনতে হবে না। তানভীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল, ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে নিও, নাহলে আমার ছোট বোনটা কষ্ট পাবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে। মেঘ মনে মনে খুশিই হলো ভাইয়ের কথায়। মেঘের তো অনেক সাহসী হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেবার বা অ্যাকসেপ্ট করার কথা বলার। তানভীর সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোন দিয়ে বলল, তুই এখন যা, আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নিব। তুই কি করিস না করিস সব খবর রাখবো কিন্তু। মেঘ কোনো কথা বলে না, মাথা নিচু করেই রুমে চলে আসলো মোবাইল নিয়ে। মেঘ রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়লো সাজ্জাদুল খান আবি অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। মেঘ শোয়া থেকে উঠে বসে। মেঘের খুশি দেখে কে? ফ্রেন্ডিস্টে এ একমাত্র ফ্রেন্ড, সেটাই আবার আবির ভাই। তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ। তার 5 মিনিট পরে অ্যাকসেপ্ট করলো তানভীর। আবির ভাইয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা কেনা, নতুন কেনা বাইকে বসা, একদম ওয়াও। কভার ফটো সবুজ ঘাসের মাঝে বাইকটা রাখা, তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাই। ছবিটা ও মাই গড ওয়াও। সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেয়ে। যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। মনে হয় পাবনাতে যেতে বেশি দিন লাগবে না। তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি। কখন যেন ঘুমিয়ে পড়েছি মেয়েটা। আজ শনিবার, অফিসে আবিরের অফিসে যাওয়ার দিন। সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির। 7:30 বাজে মাত্র। নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাক দেয়। 2বার ডাকতে ঘুমন্ত মেঘ ঘুমে টলতে টলতে দরজা খুলে। সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। প্রথমে ভেবেছে এটা স্বপ্ন, তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব। আচমকা এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে ভেবাচাকা খেলো মেয়েটা। মেঘের চেহারায় নিশ্চিত ভাবটা লেপ্টে আছে এখনো। আবির পূর্ণ দৃষ্টি বক্র করে অষ্টদির রাঙা মুখগহনে চোখ সরিয়ে নিয়ে বলল, 5 মিনিটের মধ্যে খেতে আয়। পুনরায় দ্রুত গতিতে হাঁটা দিল। আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক। হঠাৎ মনে পড়ে গেল 5 মিনিটে নিচে যেতে হবে। তৎক্ষণাৎ ছুটে গেল ওয়াশরুমে। 5 মিনিটের মধ্যে উপস্থিত হলো মেঘ। এই সময় মেঘকে খাবার টেবিলে দেখে অবাক হলো সকলে। 2 বছর যাবৎ মেয়েটা সকালে খাবার খায় না, সকলের সাথে খাবার খায় না। প্রাইভেট থাকলে আগে খায়, না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপরে কলেজে যায়। হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে। আয় আয় মা, বস, বল কি খাবি। টেবিলে যা টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ার ফাঁকা আছে, সেটা আবির ভাইয়ের বিপরীতে। কিন্তু এখানে বসবার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই তার, কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ভরে থাকে। মন মস্তিষ্ক যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু কিছু করার নেই। বাধ্য হয়ে বসতে হলো ওই চেয়ারে। আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে। মেঘ তখন দিনের চলতে চলতে আবিরকে দেখছে, একদম রাজ উচ্চের মতো। কিন্তু এখন আর সে তাকাতে পারছে না। শীর্ণ বক্ষ ধড়ফড় করছে মেঘের। মনে মনে খুব চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে, কিন্তু মনে হচ্ছে একটা কথা মাথায় মনে চেপে বসে আছে, মুখটাই দিতে পারছে না। আলী আহমদ খান হঠাৎ করে বলে উঠলেন, মেঘ, মা, আজ থেকে তোমার নতুন টিউটর আসবে। সারাদিন তো তুমি বাহিরে থাকবে, তাই সন্ধ্যার পর আসতে বলছি। মেঘ চুপচাপ খাওয়ার চেষ্টা করছে। মুখের ভেতর যেন ঝড় তুফান চলছে, তা কেউ যেন বুঝতে না পারে। আবির সবার আগে খাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের পিছনে পিছনে আলী আহমদ খান ও মোজাম্মল খান, ইকবাল খান ও চলে গেলেন। ইকবাল খান আগেই অফিসে জানিয়ে দিয়েছেন যেন অফিস সাজিয়ে গুছিয়ে রাখে। আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে উঠে, স্যার, আপনাকে একটু বসতে হবে। বড় স্যাররা না আসতে আপনি ভুতরে যেতে পারবেন না। আবিরের তো পায়ের রক্ত মাথায় মাথায় উঠে যাচ্ছে। রেগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে। 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন 3 ভাই। আবির তখনও বসেই আছে। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন, স্যার, আপনাকে ভেতরে যেতে বলেছে।
আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল। অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো। ঢুকেই সবাই হাততালি দিয়ে কনগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে। দু একজন ছবি তোলায় ব্যস্ত। বাবা, চাচা, তিনজন আর সবাই মিলে একটা কেকও কাটলো। তিন ভাইয়ের তো আজ খুশির দিন। বংশের বড় ছেলে তাদের কোম্পানি হাল ধরতে যাচ্ছে। এর থেকে বড় পাওয়া আর কি আছে? তানভীরের মতো আবির যদি মুখে তানভীরের মতো আবির যদি মুখের উপর বলে দিত, আমি ব্যবসা সামলাতে পারবো না, তখন তো কিছুই করার ছিল না। আবির যেহেতু মেনে নিয়েছে, এতেই হবে। ঘণ্টাখানেক হলো আবির অফিসে এসেছে। এর মধ্যে ছাত্রী ইকবাল খানিক ভাতিজার সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত। অন্যদিকে আলী আহমদ খান এবং মুদম্মল খান আড্ডায় মগ্ন। আজ তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে। দুই ভাই মিলে চা খাচ্ছেন, খুঁটখুঁটে করছেন। এত বছরে ব্যবসায়িক জীবনে অবসান এসেছে এবার। সারাদিন আবিরের ব্যস্ততায় কাটে। প্রথম দিন অফিস, দায়িত্ব বুঝে না, বিশাল চাপ। মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা একটা ছবি ফেসবুকে শেয়ারও করেছিল। 6টায় বাসায় ফিরেছে আবির। এসেই সোজা রুমে চলে গেছে। শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছিল। দুঃস্বপ্নই দেখলো কিনা আচমকা উঠে বসলো বিছানায়। আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। তড়িঘড়ি রুম থেকে বের হয়ে আসবে। পরিস্থিতি স্বাভাবিক। মালিহা খান, হালিমা খান নিজের কাজে ব্যস্ত। আদির আম্মু আদিকে নিয়ে পড়াতে বসেছেন। মিল ও হয়তো পড়তে বসেছে নিজের রুমে। কয়েক মুহূর্ত সোফায় বসে আবার উঠে রান্নাঘরের দিকে গেল। মা হালিমার দিকে তাকিয়ে ঠান্ডা ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায় মামুনি? মেঘের টিউটর এসেছে পড়ার ঘরে। আবির: ও আচ্ছা, আমি একটু কফি দিতে পারবে? হালিমা খান: একটু অপেক্ষা করো বাবা, এনে দিচ্ছি। আবির ছোটবেলা থেকে নিজের মা মারিনা খানকে আম্মু, তাদের আম্মুকে মামনি আর আদির আম্মুকে কাকিয়া দেখে অভ্যস্ত। এত বছরেও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে। সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে। 20 মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে, বয়সী হয়তো 22-23 বছর হবে। 5.7-8 ফুট লম্বা হবে, চোখে চশমা। হালিমা খানকে বলল, আন্টি আজ আসি, কাল আবার আসবো। হালিমা খানম হাসিমুখে বললেন, আচ্ছা ঠিক আছে। এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল। চটে গেল ভীষণ। সর্বেগে ঘুষি মেরে বসল সোফার পাশে। আবিরের চোখ আগুনের মতো লাল হয়ে গেছে। এক মুহূর্তও বসলো না। সোজা উঠে ধপ করে সিঁড়ি দিয়ে নিচে রুমে চলে গেল।